সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের ঈদুল আজহার রেশ যেতে না যেতে আজ আমাদের আলোচনা আবার শুরু হচ্ছে। আমাদের তারপরেও আমরা ঈদুল আজহার শুভেচ্ছা আপনাদেরকে জানাই। তো আসলে ঈদুল আজহার সবচেয়ে বড় শিক্ষা যেটা সেটা হচ্ছে ত্যাগ। তো এই ত্যাগটা বছরের একটা দিন দেখালে হবে না, এটা আমাদের প্রাত্যহিক জীবনেই এটাকে গেঁথে নিতে হবে। সে কারণে আমরা মনে করি যে ত্যাগ বিভিন্ন রকম হতে পারে। সেটা হচ্ছে যে বৃহত্তর কল্যাণে আপনি যে আপনার সময়কে ত্যাগ করছেন, এটাও এক ধরনের ত্যাগ। আর আমরা যারা একাডেমি অফ রিয়েল লাইফের সাথে সংযুক্ত হয়েছি, আমরা যেভাবেই সংযুক্ত হই না কেন, কেউ স্টুডেন্ট হিসেবে হয়েছি, কেউ আমরা এর মডারেটর হিসেবে হয়েছি, ডাইরেক্টর হিসেবে হয়েছি, বিভিন্ন পদ এসে হয়েছি, আমাদের সকলকেই কিন্তু আসলে সময় ত্যাগ করতে হবে। সময় ত্যাগটা করতে হবে হচ্ছে যে বৃহত্তর কল্যাণে। অ্যাজ ওয়েল এজ আমরা যেমন প্র্যাকটিশনার হিসেবে যখন প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসের ভিতরে আপনার যেমন দুইটা অর্জন আছে। একটা অর্জন হচ্ছে যে আপনি সবচেয়ে বড় প্রধান অর্জন যেটা আমরা একাডেমি অফ রিয়েল লাইফ থেকে মনে করি, সেটা হচ্ছে যে আপনি জরাগ্রস্ত মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োজিত করতে পারবেন। হ্যানিম্যান স্যারের ভাষায় হচ্ছে সৃষ্টির মানে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টির যে চিকিৎসা বা তাকে ভালো রাখার জন্য আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন। আর এইটা করলে আলটিমেটলি যেটা হয় যে স্রষ্টার তরফ থেকেও কিন্তু প্রতিদান আসে, আশিস বাড়ি আসে। সেই আশিস বাড়িতে কিন্তু আপনার যে উপার্জন হবে, সেই উপার্জনে আপনি এবং আপনার পরিবার পরিজন স্বজন প্রতিবেশী সকলেই কিন্তু সেখান থেকে আপনার কোনো না কোনো উপকৃত হতে পারে। তো সে কারণে আজকে যে আমরা সময় ত্যাগ করছি, এটা হচ্ছে বৃহত্তর কল্যাণের জন্যই করছি এবং বৃহত্তর আহ আশা নিয়েই আমরা করছি। একটা এই ত্যাগের কিন্তু আসলে একটা প্রতিদান সৃষ্টিকর্তা আমাদের দিয়ে থাকে। তো সেই কারণে আমরা এই যে গেল ঈদুল আজহাকে একটা সাদামাটা কুরবানির দিন হিসেবে না বিবেচনা করে একটা ত্যাগের দিন বিবেচনা করি, এবং এই ত্যাগে একটা মহাপ্রাপ্তি আছে এবং সেই মহাপ্রাপ্তি আমাদের পদে পদেই ঘটবে, এই আশা নিয়ে আমরা আমাদের অন্তত ক্লাসগুলোতে আমরা সময় দিব। ক্লাসের বাইরেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বারবার দেখি, বারবার দেখে দেখেও আমরা সময় আমাদের এই সময় ত্যাগ করে আমরা কিছু অর্জন করব। আবার পাশাপাশি শুধু ভিডিও দেখলে হবে না, আপনাদেরকে কিন্তু পড়াশোনাও করতে হবে। বিশেষ করে আপনাদের যে মডিউলটা দেওয়া হয়েছে থার্ড মডিউল, সেই থার্ড মডিউলটা আপনাদের একেবারে আত্মস্থ করে ফেলতে হবে, অর্গাননের উপরে যে মডিউলটা রয়েছে। আবার পাশাপাশি হচ্ছে যে আমাদের আরো দুইটা তিনটা মডিউল রয়েছে বা যেটা লিখিত আকারে, সেই মডিউল গুলো আপনি আপনাকে পড়তে হবে এই কারণে যে ওইখান থেকে যে আপনি সাধারণ জ্ঞান পাবেন, ওই সাধারণ জ্ঞান আলটিমেটলি আপনাকে কিন্তু বিকশিত করতে সাহায্য করে। আর উইন্টার সেশনের যে মূল যে ক্লাস, সেই ক্লাস কিন্তু আজকে আহ, মানে শেষ হবে। এরপরেও আপনাদের ক্লাস হবে, কিন্তু সেখানে আমরা এরপরে প্র্যাকটিক্যাল মানে আমাদের যে প্র্যাকটিশনার্স যে গ্রুপ আছে সেই গ্রুপের আমরা আলাদাভাবে ক্লাস নিব। আমাদের প্র্যাকটিশনার্স গ্রুপ বলতে যেটা বোঝায় নতুনদের জানার জন্য বলি, সেটি হচ্ছে যে আমাদের এইচবিআরএস কোর্স এবং সিটিআইএস কোর্সে যারা উত্তীর্ণ হন তাদেরকে নিয়ে আমরা একটা আলাদা প্র্যাকটিশনার গ্রুপ করি থাকি। সেটি হচ্ছে যে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথিতে আহ, আসা যায়, কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনি আপনার একটা নির্দিষ্ট ফি আছে, সেই ফি পরিশোধ করে আপনি চলে আসলেন, আমাদের একাডেমির যে স্টুডেন্ট হিসেবে আপনি নিয়োজিত হয়ে গেলেন, কিন্তু 6 মাস বা 1 বছর পরে আপনার কোর্সটাও শেষ হবে। কিন্তু এই কোর্স শেষ হওয়া মানে কিন্তু আপনি বিদায় না। আবার আমরা এই কোর্স থেকে যারা উত্তীর্ণ হবে তাদেরকে আমরা সরাসরি প্র্যাকটিশনার্স গ্রুপে আমরা রাখি, এবং এই প্র্যাকটিশনার্স গ্রুপে যারা থাকেন তারা কিন্তু আমাদের মানে আজীবন সাথী থাকবেন। আমাদের একাডেমি যতদিন থাকবে এবং আমাদের প্রচেষ্টা যতদিন থাকবে, তারাও সেভাবে আমাদের স্বাধীন থাকতে পারবে।
এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের আজীবন থাকার ব্যাপারে আপনার অবদানটা কি, কন্ট্রিবিউশনটা কি থাকবে, আপনার কি, আপনার রিনিউটা কিভাবে হবে, আপনার মানে আমাদের যে আমরা এই যে আপনার এখন ভর্তি হলেন, আপনাদের তো একটা পেমেন্ট দিয়ে ভর্তি হচ্ছে, তাহলে ওখানে রিনিউর সময় আপনাদের কি পেমেন্ট লাগবে, এটা আপনাদের জানা জেনে রাখা খুব জরুরি। আসলে ওই সময় মানে আপনারা যখন পাস করে যাবেন তখন ফাইন্যান্সিয়াল কোনো পেমেন্টের বিষয় আমাদের সাথে নাই। আপনারা সারা জীবন আমাদের সাথে থাকতে পারবেন এই কোর্সে ঢুকে। কিন্তু সেখানে পেমেন্ট একটা দিতে হবে। সেই পেমেন্টটা কি? সেটি হচ্ছে যে আপনাকে খুব মানে আমাদের যে নীতিমালা, আমাদের যে রিয়েল হোমিওপ্যাথিক কনসেপ্ট, এই কনসেপ্ট অনুযায়ী আপনাকে কিন্তু আপনার চেম্বারে আপনার কেস পরিচালনা করতে হবে। এবং সেই কেসগুলো আপনারা আবার আমাদেরকে জানাবেন এবং আমরা সেই কেসের ভিতরে আপনাদেরকে আহ, যে যতটুকু ভালো দিক আছে, যা সঠিকতা আছে, সেটা আমরা যেমন ওয়েলকাম করব, পাশাপাশি আপনার ওই জায়গায় যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমরা কারেকশন করতে আপনাদেরকে সাহায্য করব। আবার পাশাপাশি দেখা যায় শিক্ষা, তো যখন শিক্ষাটা হচ্ছে যে আমরা আপনাদেরকে যেমন শেখাই, আপনাদের কাছ থেকেও তো আমাদের শেখার ব্যাপার আছে। শেখাটা কিন্তু একপাক্ষিক হয় না, দুই পাক্ষিকই হতে পারে। আমরা কখনোই মনে করি না যে আমরা আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা শিখছেন, তা না। আমাদের ধারণাগুলো আপনাদের কাছে ট্রান্সফার করছি। আপনার সেই ধারণাটা নিজেদের যোগ্যতা দক্ষতা দিয়ে লালন করবেন, পালন করবেন, তারপরে আপনাদের শিক্ষাটা হবে। আবার তদ্রূপ আপনাদের ধারণাও কিন্তু যখন প্র্যাকটিশনার্স গ্রুপে থাকবেন তখন আপনারা সেখানে শেয়ার করবেন। সেখান থেকে আমরা যারা মডারেটর আছি বা আমরা যারা ডাইরেক্টর হিসেবে আছি বা বিভিন্ন পদ পদবীতে একাডেমিতে রয়েছে, আমরাও কিন্তু সেখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারি। পাশাপাশি আপনারা জানেন আমাদের যে ওয়েবসাইট একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি, গুগল আপনারা যে ওয়েবসাইটটা পাবেন, সে ওয়েবসাইটে দেখবেন যে আমাদের একটা রিসার্চ টিম আছে। সেই রিসার্চ টিমের ভিতরে আপনার আপনাদের যে এই যে অর্জন, আপনারা যখন প্র্যাকটিশনার্স গ্রুপে থেকে যখন আপনারা প্র্যাকটিস করবেন, সেই ক্ষেত্রে যে আপনাদের যে তথ্যগুলো আপনারা আমাদেরকে দিবেন, সেই তথ্যগুলো নিয়ে কিন্তু আমাদের রিসার্চ টিমও কিন্তু আপনাদের মানে এই থেকে চিন্তা করবে, শিক্ষা গ্রহণ করবে এবং কি কি আসলে আমাদের ভুল হচ্ছে আর কি কি আমাদের সঠিক হচ্ছে, কি কি কারেকশন করা দরকার, কি কি সংযোজন করা দরকার, সেটা তখন রিসার্চ টিম সেটা সংযোজন করতে পারবে। এটা করলে কি হবে, দিনের পরে দিনে আমাদের আসলে এই বিজ্ঞানটা বিজ্ঞান হিসেবে রিয়েল হোমিওপ্যাথি অগ্রগতি করতে সক্ষম হবে এবং পাশাপাশি আমরা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথিকে জাতির সামনে বা বিশ্বের সামনে আমরা একটা ভালো কিছু উপহার দিতে পারবো। তো আসলে আপনাদের কোর্স শেষ করার পরে এই যে অংশগ্রহণ আপনাদের আপনাদের যে আমাদের সাথে যে আপনাদের যে অ্যাটাচমেন্ট বা আমাদের সাথে আপনাদের যে পার্টিসিপেশন, এইটাই কিন্তু আমরা আসলে পেমেন্ট হিসেবে বিবেচনা করি। এখানে আমাদের ফাইন্যান্সিয়াল কোনো পেমেন্ট আপনাদের এই কোর্সের শেষে আমাদের সাথে আর প্রয়োজন হবে না এবং আমরা এটা চাইবো না এবং আপনাদের সেটা দিতেও হবে না। আশা করি সেইভাবে পেমেন্ট দিয়ে আহ, এই যে পেমেন্ট, এই পেমেন্টটা কিন্তু নট অনলি একাডেমি অফ রিয়েল হবে, এই পেমেন্টটা হচ্ছে সারা পৃথিবীর মানুষকে আপনার শান্তিময় একটি সুস্থ অবস্থা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনার একটা কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশন হিসেবে আপনাদের সেটা বিবেচনা করা হবে। তো যাই হোক, আমি আমার মনে হয় যে আপনারা যারা আছেন আমাদের প্র্যাকটিশনার গ্রুপ, সেটা অলরেডি তারা অবহিত আছেন এবং যারা আহ, আমাদের উইন্টার সেশনে আছেন, এই এই তো মাত্র জুলাই মাসে আপনাদের পরীক্ষা হবে। জুলাই মাসের পরীক্ষা শেষে আশা করি আপনারা যারা উত্তীর্ণ হবেন, আশা করি সবাই উত্তীর্ণ হবেন, আমাদের বিশ্বাস আছে। তো উত্তীর্ণ হওয়ার পরে তারা কিন্তু সরাসরি ওই প্র্যাকটিশনার্স গ্রুপে আপনারা কিন্তু চলে যাওয়ার সুযোগ পাবেন। আর যারা সামার সেশনে আপনার এই যে ভর্তি হচ্ছে তাদের আসলে আনুষ্ঠানিক ক্লাস শুরু হবে আপনার 1 জুলাই থেকে। এখন যে আপনারা ক্লাস করতেছেন সেটা হচ্ছে আপনাদের বোনাস ক্লাস, আমাদের বিভিন্ন ক্লাস চলতেছে, সেই ক্লাসের ভিতরে আমাদের রকম সকম আলাপ করার যে ধরন এইটা বা আমাদের টিচিং ধরন এইটা আপনারা জাস্ট জানতে পারতেছেন। এটা হয়তো আপনাদের এর ভিতরে যদি গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হয়ে থাকে সেটা আপনাদের কাজেও লাগবে। তবে আনুষ্ঠানিক ক্লাস আপনাদের 1 জুলাই থেকে শুরু হবে এবং ওইটা যথারীতি আপনাদের ডিসেম্বর পর্যন্ত ক্লাসটা চলবে
এবং জানুয়ারি মাসে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে আপনারা প্র্যাকটিশনার্স গ্রুপে যথারীতি আপনারা অ্যাড হয়ে যাবেন। তো এই প্র্যাকটিশনার গ্রুপে কিন্তু কেউ চাইলেই জয়েন করতে পারে না। আমাদের যে প্র্যাকটিশনার্স গ্রুপ এটা যদি সে যত বড় মাপের চিকিৎসক হোক না কেন, যত বড় মাপের স্বনামধন্য ব্যক্তি হন না কেন, প্র্যাকটিশনার্স গ্রুপে সবাই সুযোগ নেই। সুযোগ শুধুমাত্র তাদের হবে যারা আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি থেকে যারা কোর্স করবেন, কোর্স করে যারা এইচবিআরএস অর সিটিআরএস কোর্সে যারা উত্তীর্ণ হবেন, সফলতার সাথে উত্তীর্ণ হবেন, শুধুমাত্র তাদেরকেই প্র্যাকটিশনার্স গ্রুপে নেওয়া হয়। প্র্যাকটিশনার্স গ্রুপের আরেকটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ভিতরে তাদের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টটা হচ্ছে যে আমাদের যে আপনার যেটা বলা হয় যে হেলথ সার্ভিস, হেলথ সার্ভিস ট্যাবে যে ওখানে আমাদের হচ্ছে যে সার্ভিস সেন্টার বা ট্রিটমেন্ট সেন্টার নামে একটা অপশন থাকবে। সেই অপশনের ভিতরে আপনাদের যে চেম্বার, আপনার ছবি সহ আপনার চেম্বারের ঠিকানা, লোকেশন, ফোন নাম্বার, ইমেল নাম্বার সব সহ একটা ডিরেক্টরি সেখানে তৈরি করে দেওয়া হবে। এবং বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো মানুষ যদি বাংলাদেশের যে কোনো একটা জেলা এবং সেই জেলার যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলা এবং সেই উপজেলায় কারা কারা প্র্যাকটিশনার হিসেবে আছেন সেখানে সহজেই শনাক্ত করতে পারবে। এই সুযোগটা কিন্তু আপনাদের থাকবে এবং তার জন্যও কিন্তু আপনাদের কোনো পেমেন্ট একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি থেকে আপনাদের করা লাগবে না। এই হচ্ছে আমাদের মানে আমাদের সাথে থাকার যে বন্ধন, সে বন্ধনের যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখন আমি সরাসরি ক্লাসে চলে যাব। আজকের ক্লাসটা খুব চমৎকার, সেটা হচ্ছে যে অবজারভেশন। আমরা এক কথা বারবার বলি যে আমরা এতকাল জানি বা সবসময় মনে করি বা আমাদের মনন মগজের জন্য গেঁথে আছে যে আমরা যদি সেকেন্ড সাইকেলটা উদ্ধার করতে পারি তাহলে বোধহয় আমরা আমাদের ইয়ে মানে মানে চিকিৎসা কার্যক্রম একদম পারফেক্ট হয়ে যাবে। কিন্তু এইটা হচ্ছে অসংখ্য ভুল কথার ভিতরে একটা কথা। তার কারণ হচ্ছে যে সেকেন্ড সাইকেল বের করা যত না কঠিন, তার থেকে অনেক অনেক কঠিন হচ্ছে অবজারভেশনাল পার্টটাকে রপ্ত করা। আপনি যদি অবজারভেশনাল পার্টটাকে যদি রপ্ত করতে পারেন তাহলে দেখবেন যে সেকেন্ড সাইকেলও আপনার জন্য খুব সহজ হয়ে গেছে। আপনি যদি আসলেই আপনার পেশেন্টকে যদি অবজার্ভটা ঠিক মতো করতে পারেন, আপনার পেশেন্টের যে তথ্যগুলো সেই তথ্যগুলোর ভিতরে যদি আপনি ফাইন্ডিংটা ঠিক মতো করতে পারেন তখন দেখবেন যে আপনার সেকেন্ড সাইকেল খুব ইজি হয়ে গেছে। আর আমরা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি থেকে যে প্রসেসে আপনাদেরকে আইডিয়া শেয়ার করতে চাই, সেই প্রসেসে আপনাদের কিন্তু সেকেন্ড সাইকেল বের করা খুব একটা কঠিন বিষয় হবে না বলে আমাদের বিশ্বাস। কারণ আমাদের সাথে ইতিমধ্যে যারা আছেন তারা অনেকেই এই কথা স্বীকার করেন যে সেকেন্ড সাইকেল অন্যরা যেমন যতটা বা বাংলাদেশে তো আরো রিয়েল হোমিওপ্যাথি রয়েছেন, তাদের কাছে যতটা জটিল কঠিন মনে হয়, আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সাথে সংশ্লিষ্ট যারা তাদের কাছে সেকেন্ড সাইকেল খুব একটা জটিল কঠিন মনে হয় না। আলহামদুলিল্লাহ, সেই কারণে আমরা বলি যে সেকেন্ড সাইকেল তো অবশ্যই আপনাদের গুরুত্ব দিয়ে শিখতে হবে বা আমরাও শেখানোর জন্য চেষ্টা করব। কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অবজারভেশন। আপনি যদি অবজারভেশনে ফেল করেন, আপনার সেকেন্ড সাইকেল বের করেও কিন্তু আপনি আপনার পেশেন্টকে কমপ্লিট মানে যে কিওরে নিয়ে যাওয়া এটা কিন্তু সম্ভব হবে না। এই জন্য অবজারভেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আবার আমরা অবজারভেশনের ভিতরে জানি কি ফিলিংস, থট, অ্যাক্টিভিটি আর হচ্ছে কি ওই থেকে আমাদের টেম্পারমেন্টের 5 পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনার ঘুম, খাওয়া, পায়খানা, মেজাজ আর ভাবনা চিন্তা। এই যে 5টা পয়েন্ট আর ওইদিকে আমরা বলছি 3টা পয়েন্ট। তো ওই 3টা পয়েন্টের ভিতরে থার্ড পয়েন্ট তো আপনাদের ভাবনা চিন্তার মধ্যে থাকে। ফিলিংস, থট, সরি সেকেন্ড পয়েন্ট ফিলিংস, থট, থট মানে ভাবনা চিন্তার মধ্যে আসে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ফিলিংস, থট, অ্যাক্টিভিটি এই যে বিষয়টা, এটা শেখাটা কিভাবে মানে আমরা বুঝবো? আজকের আলোচনার কিন্তু সেই জায়গাটা। এখন ব্যাপারটা হচ্ছে কি যে আপনি একটা বিশাল কেস টেকিং লিখলেন। বিশাল কেস টেকিং এর ভিতরে আসলে কোন কথাটা ফিলিংস এর জন্য জরুরি, কোন কথাটা থটের জন্য জরুরি, কোন কথাটা তার অ্যাক্টিভিটির জন্য জরুরি, এইটা তো যদি আমি না বুঝতে পারি তাহলে ওই আমার কেস টেকিং করে কোনো লাভ হবে না। আর ওই আমি তো বুঝতে পারলাম না। ফলে ফিলিংস, থট, অ্যাক্টিভিটির ওই পয়েন্ট গুলো শনাক্ত করাটাই মূলত আজকের ক্লাসের আমাদের বক্তব্য। আপনারা আশ্চর্য হবেন যে এখানে যখন আমরা যখন ফিলিংস, থট, অ্যাক্টিভিটির বিষয়টা দেখবো যে একটা পেশেন্টের 2টা 3টা কথা, 2টা 3টা আচরণ,
দুইটা তিনটা মানে অভিব্যক্তি, তার ভিতরে কিন্তু আপনি তার ফিলিংস, থট, অ্যাক্টিভিটি আপনি ক্লিয়ারলি কিন্তু কনসেপ্ট করে ফেলতে পারবেন। আসলে এটা কথায় নয়, আমরা দেখি একটু কাজে আসার চেষ্টা করি। আমি আপনাদেরকে হচ্ছে অনুরোধ করছিলাম যে আপনারা জন্য আপনাদের খাতা এবং কলম নিয়ে বসেন। আমার মনে হয় আমার মানে অনুরোধটা আপনাদের স্মরণে আছে। আপনারা খাতা এবং কলম নিয়ে নিশ্চয়ই বসছেন। তো এখন খাতা কলম না নিয়ে বসলে যেটা সমস্যা, সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু আমার সাথে মানে কথা বলতে হবে। কারণ এটা প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাসে আমি বলবো আপনারা শুনবেন। ব্যাপারটা শুধু এরকম না। কেননা আমি বলবো আপনারা বলবেন, আপনারা বলার পরে আমি আবার বলবো। এই বলা কওয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের টোটাল বিষয়টা চলবে। এবং এইখানে একটা কথা বলে রাখি, বিশেষ করে আজকে যারা উইন্টার সেশনে পরীক্ষার জন্য রেডি হচ্ছেন, আজকের ক্লাসে কিন্তু আপনারা দেখছেন যে গোপেশ চন্দ্র রয় অলরেডি প্রেজেন্ট আছে। গোপেশ চন্দ্র রয় প্রেজেন্ট আছেন এই কারণে যে ওখানে তারও একটা অবজারভেশনের বিষয় আছে। সে বিষয়টা হচ্ছে যে আমাদের যে উইন্টার সেশনের যারা আছেন তারা কতটা এখানে পার্টিসিপেট করতেছেন, প্রশ্ন উত্তরে কতটা পার্টিসিপেট করতেছেন। পার্টিসিপেট করে আপনি সঠিক বলবেন কি ভুল বলবেন ডাজ নট ম্যাটার। আপনি ভুল বললেও কোনো সমস্যা নাই, আপনি সঠিক বললেও তো আলহামদুলিল্লাহ আপনি সঠিক বলেছেন। কিন্তু ভুল বললে আপনার মানে আশঙ্কা করার কিছু নেই। আপনি যদি পার্টিসিপেট করেন তাহলে এইটা নোট ডাউন হবে। আমাদের গোপেশ চন্দ্র রায় খুব সুচারুভাবে নোট ডাউন করবেন এবং এই নোট ডাউনের ভিত্তিতে কিন্তু আপনার জন্য যে রেগুলার 25 মার্কস, এই 25 মার্কসের ভিতরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। সে কারণে আমি সকলকে না হলেও অন্তত অনুরোধ করব আমাদের যারা হচ্ছে যে উইন্টার সেশনের যে যারা আছেন তারা অন্তত একটু আপনারা পার্টিসিপেশন করার চেষ্টা করবেন। তা আমরা বলছিলাম ফিলিংস থট একটা অ্যাক্টিভিটি চিহ্নিত করার ব্যাপার আছে এবং তার সিদ্ধান্ত নিতে হবে। এই ফিলিংস থট অ্যাক্টিভিটিকে আমরা দুই ভাবে চিন্তা করি। একটা হচ্ছে যে পজিটিভ বা প্রবাবলি পজিটিভ অথবা প্রবাবলি নেগেটিভ বা নেগেটিভ, এইভাবে আমরা একভাবে ভাগ করতে পারি। আর একটা ভাব আমাদের আছে, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ দিয়ে, মানে কত পার্সেন্ট তার অবস্থানটা আছে। যদি ধরেন আমরা ধরে নিই যে ওই মানুষটা যখন সুস্থ স্বাভাবিক ছিলেন তার সেই বিষয়টা ফিলিংসটা ছিল 100% অবস্থানে, 100% ফিলিংসটা ভালো ছিল, পজিটিভ ছিল। 100% হলে আপনার পজিটিভ। আর যদি আপনার 70 to 100 এর মধ্যে থাকে তাহলে এটা হচ্ছে প্রবাবলি পজিটিভ। আর হচ্ছে যে আপনার 50 থেকে যদি 70 বা মধ্যে থাকে তাহলে হচ্ছে ওটা প্রবাবলি নেগেটিভ। আর বিলো 50 মানে হচ্ছে আপনার ওটা নেগেটিভ। আমার মনে হয় আমার কারেকশনটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এখানে 6টা মানুষের 6টা অবজারভেশন, এটা হচ্ছে প্রথম অবজারভেশন আর দ্বিতীয় অবজারভেশন আপনাদের সামনে জানাবো। আপনাদেরকে বলতে হবে এই ঘটনার মধ্যে আপনার এই ফিলিংস, থট এবং অ্যাক্টিভিটি, কোন কথাটার থেকে আপনি ফিলিংস বুঝবেন, কোন কথাটার থেকে আপনি থট বুঝবেন, আর কোন কথাটার থেকে আপনি অ্যাক্টিভিটি বুঝবেন, এবং সেটাকে আপনাকে চিহ্নিত করতে হবে এটা পজিটিভ না প্রবাবলি পজিটিভ না প্রবাবলি নেগেটিভ না নেগেটিভ। আপনি এইভাবে বলতে পারেন অথবা আপনি পার্সেন্টেজ দিয়েও বলতে পারেন। আর এর পরবর্তী প্রেসক্রিপশন কি হবে সেই ব্যাপারে আপনার একটা আইডিয়া দিতে হবে। তা আপনি যেটা বলতেছেন, যেটা ফিলিংস, এটা থট, এটা অ্যাক্টিভিটি, এটা হোয়াই, কেন বলতেছেন, আপনার যুক্তি কি, কোন যুক্তিতে বলতেছেন, এই কথাটাও কিন্তু আপনাদেরকে বলতে হবে। আমরা জানি যে আমাদের চেম্বারে যখন প্রথম পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে যখন আমরা কেস টেকিং করি, কেস টেকিং এর ভিতরে প্রথমেই কিন্তু আমরা একটা অবজারভেশনাল পার্ট আছে। সেই অবজারভেশন পার্টটার কিন্তু আমরা পেশেন্টকে কিচ্ছু না জিজ্ঞেস করেই কিন্তু সেটা লিখি। সে না জিজ্ঞেস করে কিভাবে কেস টেকিং লিখতে হয় সেটা হচ্ছে আপনি যা দেখছেন, আপনি যা উপলব্ধি করতেছেন তার উপরে আপনার লেখা, সেটাই হচ্ছে অবজারভেশন। এইটা যখন আপনার রুগী প্রথমে চেম্বারে এলো তখনই আপনার এই অবজারভেশনটা করতে হবে। আবার পাশাপাশি মানে দ্বিতীয়বার যখন আপনার মেডিসিন দিলেন, মেডিসিন নেওয়ার পর আবার দ্বিতীয়বার যখন আসলো তখনও কিন্তু আপনাকে এই সেম একই কায়দায় ওই রুগীর কাছে কিছু না জিজ্ঞেস করেই তার আচার আচরণে হাব ভাবের মধ্য দিয়ে আপনাকে কিন্তু আপনার আবার একটা অবজারভেশন। প্রথমে যে এলো সেটা হচ্ছে আপনার ফার্স্ট অবজারভেশন, দ্বিতীয়বার যখন এলো সেটা হচ্ছে যে সেকেন্ড অবজারভেশন। এখন তাহলে থার্ড অবজারভেশন কি, ফোর্থ অবজারভেশন কি? থার্ড অবজারভেশন ফোর্থ অবজারভেশন আসলে কখনোই হয় না।
কারণ প্রথম যখন এলো তখন সেটা ফার্স্ট অবজারভেশন, দ্বিতীয়বার যখন এলো তখন সেটা সেকেন্ড অবজারভেশন, তৃতীয়বার যখন চলে এলো তখন দ্বিতীয় অবজারভেশনটা হয়ে যায় আবার ফার্স্ট অবজারভেশন, আর তৃতীয়বার যখন আসে তখন সেটা হয়ে যায় আপনার সেকেন্ড অবজারভেশন। যেমন আমাদের যারা হোমিওপ্যাথি চর্চা করেন বা পড়েছেন তারা জানেন যে আমাদের সেকেন্ড প্রেসক্রিপশন বলে একটা কথা হয়। সেকেন্ড প্রেসক্রিপশন তো আসলে সারা জীবনই হয়, প্রথমবার যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট প্রেসক্রিপশন, এরপরে যখনই আসবে তখনই সেটা হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশন। তো ওরকমই আর কি, অবজারভেশনটা হচ্ছে দুই রকম, এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন আর সেকেন্ড অবজারভেশন। ফার্স্ট অবজারভেশন হচ্ছে যে আপনার প্রথম যেদিন আসলো সেটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন, এবং দ্বিতীয়বার ওই প্রেসক্রিপশন করার পরে দ্বিতীয়বার যখন লোকটা আসলো সেটা হচ্ছে সেকেন্ড অবজারভেশন। তাহলে তৃতীয়বার যখন আবার ওই পেশেন্টটা আসবে তখন দ্বিতীয় অবজারভেশন যা করেছিলেন সেটা তখনকার বিবেচনা হয়ে যাবে ফার্স্ট অবজারভেশন, এবং তৃতীয়বার যেটা করতেছেন সেটা হচ্ছে যে আপনার সেকেন্ড অবজারভেশন। অনেক সময় দেখা যায় যে প্রথমবার দ্বিতীয়বার যা হয়েছে সব মিলিত রূপেও অনেক সময় ফার্স্ট অবজারভেশন হিসেবে বিবেচনা করার প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে যখন আপনারা এটা করতেছেন বা করবেন তখন এটা খুব ভালোভাবে বুঝতে। এখন আমরা 6 জন মানুষের ফার্স্ট অবজারভেশন এবং সেকেন্ড অবজারভেশন আপনাদের সামনে মূল্যায়ন করব। কথা একটা, আমি বর্ণনা করব, আপনাদের কিন্তু হ্যান্ড রেজ করে বলতে হবে। গোপেশ আমাকে হেল্প করতে হবে, আমি যেহেতু কে হ্যান্ড রেজ করতেছে বুঝতে পারবো না, তুমি তাদেরকে একটু মানে বলবা, যে অ্যালাউ করবা যে হ্যাঁ আপনি বলেন, অমুক বলেন। আমাদের যেটা বলছিলাম যে ফার্স্ট অবজারভেশন সেকেন্ড অবজারভেশন বোধহয় বিষয়গুলো আপনারা বুঝছেন। আমরা 6টা মানুষের অবজারভেশনের কথা বলবো। আমাদের প্রথম মানুষ যিনি, আপনার চেম্বারে প্রথম যেদিন এলেন তখন আপনি দেখছেন যে মানুষের যন্ত্রণায় ছটফট করছে। আচ্ছা, 1 নম্বরে লিখলেন যন্ত্রণায় ছটফট করছে, 2 নম্বরে লিখলেন যে কোনো কথাই সহ্য করতে পারছে না, মুখচ্ছবি বিকৃত করে রেখেছে, আবার তার মুখ দিয়ে গোঙানির মতো শব্দ হচ্ছে, আর মাঝে মাঝে বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। এখন বলেন আপনার এখানে ফিলিংস, থট, অ্যাক্টিভিটি, এই যে 4টা বিষয় বলা হয়েছে, যন্ত্রণায় ছটফট করছে, কোনো কথাই সহ্য করতে পারছে না, মুখচ্ছবি বিকৃত করে রেখেছে, মুখে গোঙানির মতো শব্দ করছে, মাঝে মাঝে বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। এটা কিন্তু আপনি ওই রুগীর কাছে প্রশ্ন করেন, আপনি নিজে দেখছেন, শুনছেন, বুঝছেন, তার উপরে কিন্তু আপনি লিখেছেন। ঠিক আছে, লিখে এখন আপনাকে বলতে হবে, এর ভিতরেই আপনাকে বের করতে হবে তার ফিলিংসটা কি, তার থটটা কি, তার অ্যাক্টিভিটিটা কি, এবং সেই ফিলিংস, থট, অ্যাক্টিভিটি সেটা পজিটিভ না প্রবাবলি পজিটিভ, না প্রবাবলি নেগেটিভ, না নেগেটিভ। পজিটিভ মিনস সে মিনিমাম 100% যেটা সেটা হচ্ছে পজিটিভ, আর হচ্ছে আপনার আপনার 70 থেকে বিলো 100 সেটা হচ্ছে প্রবাবলি পজিটিভ, আর 50 থেকে বিলো 70 সেটা হচ্ছে যে প্রবাবলি নেগেটিভ, আর 50 লেস হচ্ছে নেগেটিভ। এখন 50% তার লেস হচ্ছে নেগেটিভ। এখন আপনারা যে কোনো একজন হ্যান্ড রেজ করে বলেন যে এই যে অবজারভেশন, সেই অবজারভেশনের ভিতরে আপনি কি বিবেচনা করছেন, এখানে ফিলিংস কোনটা, থট কোনটা, অ্যাক্টিভিটি কোনটা, এবং সেটাকে আপনি কিভাবে বিবেচনা করবেন। হ্যান্ড রেজ করুন। এমডি মাহমুদুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। এটা পুরোটাই নেগেটিভ, কিন্তু গুছিয়ে বলতে পারতেছি না যে ফিলিংস সঙ্গে অ্যাক্টিভিটি আলাদা আলাদা ভাবে আমি ব্যাখ্যা দিতে পারতেছি না, এটাই আমি বললাম স্যার। এটাই আচ্ছা, বলার। থ্যাংক ইউ। এনি মোর? জুবাইর হোসেন, আপনি আনমিউট করে বলুন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম বলছি আসসালাম। যে এখানে ফিলিংস হলো তার যে মনোভাব, যে সে মাঝে মাঝে বলছে যে আমি আর বেশি দিন বাঁচবো না, এটা আচ্ছা, আমার মনে হচ্ছে যে ফিলিংস। আর তার থট, তার চিন্তা, তার চিন্তা চেতনা, এটাও এর ভিতর থেকে ফুটে উঠছে যে এটাও নেগেটিভ। তার ফিলিংসটাও নেগেটিভ, চিন্তাটাও নেগেটিভ, এবং অ্যাক্টিভিটি সেটা তার ওই যে যন্ত্রণা ছটফট করছে, মুখচ্ছবি বিকৃতি করে রেখেছে, এবং কোনো কথাই সহ্য করতে পারছে না, এগুলো দ্বারা তার অ্যাক্টিভিটি বোঝা যাচ্ছে, এবং পুরোটাই তার নেগেটিভ বোঝা যাচ্ছে। এতটুকু স্যার, জানি না ভুল হলো কিনা। না ঠিক আছে, আপনি খুব ভালো বলেছেন।
এনিমোর? যার কথা যাবে সঙ্গে সঙ্গে সে মিউট করে ফেলবে। আরেকজন বলেন। আমার এখানে একটা মিউজিকের সাউন্ড হচ্ছে, আপনাদের কি এখানে ডিস্টার্ব হচ্ছে? মানে পাশে এক জায়গায় খুব সাউন্ড বক্স বাজাচ্ছে, আপনাদের সে আওয়াজ যাচ্ছে না তো? গোপেশ না স্যার, আসছে না। আচ্ছা, থ্যাংক ইউ। আর কেউ হ্যান্ড রেজ করছেন? আমাদের মাহমুদুল হক হ্যান্ড রেজ করছে, জুবায়ের হোসেন হ্যান্ড রেজ করে তাদের মতামত দিচ্ছেন, তারা চমৎকার মতামত দিচ্ছেন। আপনারা ওই ধরনের মতামতই দেন, অসুবিধা কি? যে যতটুকু বোঝেন ততটুকুই দেন। আমি কিন্তু আপনাদেরকে বলছি, আপনাদের ভুল হলে সমস্যা নাই, সঠিক হলে আলহামদুলিল্লাহ। আর আপনি যদি মোটে না বলেন, তাহলে এই দিনের জন্য কিন্তু আপনি কোনো মার্কস আপনার খাতায় পড়বে না। গোপেশ এই ব্যাপারে কিন্তু খুব অ্যালার্ট, আর গোপেশের কাছে অনুরোধ করে কিন্তু মার্ক পাওয়া যায় না, ফলে আপনাদের কথা বলতে হবে। স্যার ইসমাত কবির স্যার বলতে চাচ্ছেন। ইসমত কবির স্যার বলবেন? আচ্ছা বলেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই পেশেন্টের অবজারভেশনে অ্যাকচুয়ালি ভিজিবল যেটা দেখতেছি যে সে ছটফট করতেছে যন্ত্রণায়, জি এটা তো একটা প্র্যাকটিক্যাল জিনিস। জি তার ভিতরে যে যন্ত্রণার আছে বলেই সে ছটফট করতেছে, এবং তার অভিব্যক্তি ও মুখচ্ছবি সেইভাবেই প্রকাশ করছে। কারণ একজন মানুষ যখন প্রচন্ড যন্ত্রণায় ভোগে, তার অ্যাপিয়ারেন্স দেখলেই কিন্তু বোঝা যায়। সুতরাং এটা তো নেগেটিভ অবশ্যই। আর মুখে গঙ্গানি শব্দ পড়ছে, এটাও একটা অ্যাডিশনাল সিমটম অবশ্যই। তার যে যন্ত্রণা আছে, এই যন্ত্রণার অভিব্যক্তি তার মুখচ্ছবি দেখেও বোঝা যাচ্ছে, এবং সে ছটফট করতেছে এবং গঙ্গানি শব্দ হচ্ছে। এই দৃষ্টিভঙ্গিতেই সে হয়তো বলতেছে যে সে তার অভিব্যক্তি হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। সুতরাং সে তো নেগেটিভ, এবং এখানে এটা পুরাটাই নেগেটিভ 100 বলবো এই কারণে, কারণ প্রবাবলি নেগেটিভ হলে 50 to 70% হলে প্রবাবলি নেগেটিভ হয়। এটা আমার মনে হয় এর থেকেও বেশি। এক্ষেত্রে আমি এটা নেগেটিভই করছি। ঠিক আছে, আপনি চমৎকার বলেছেন। এখন আপনি বলেন যে এর ভিতরে ফিলিংস পার্ট কোনটা, থট পার্ট কোনটা, আর অ্যাক্টিভিটি পার্ট কোনটা? ফিলিংস হলো যে সে যন্ত্রণায় ছটফট করতেছে, এটাই ফিলিংস। আচ্ছা, থটটা তো বোঝা যাচ্ছে যে যে আমি আর বেশি দিন বাঁচবো না, এটা থট। আর অ্যাক্টিভিটিটা হচ্ছে স্যার গঙ্গানির শব্দ, এটা মনে হয় তার অ্যাক্টিভিটি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। যাক, আমি সময় নিব না। আমাদের ইসমত কবির স্যার অত্যন্ত চমৎকার ভাবে ব্যাখ্যা দিচ্ছেন, এবং আমাদের জুবায়ের এবং মাহমুদুল হকও ব্যাপারটা যে আজ করেছেন, এর জন্য তাদেরকেও ধন্যবাদ। স্যার অ্যাকচুয়ালি আমাদের দুইজন স্টুডেন্ট ওয়াহিদুজ্জামান এবং আসাবউদ্দিন, এই দুইজন বলতে চাচ্ছেন। আমি অনুরোধ ও করব। হ্যান্ড রেজ করছেন? হ্যাঁ, দাও দাও অনুমতি দাও। ওয়াহিদুজ্জামান, আপনি বলুন। আমরা আপনাদের মাধ্যমে এটা জানতে চাচ্ছি মূলত। স্যার, যন্ত্রণায় ছটফট করছে এবং মুখে গঙ্গানির মতো শব্দ করছে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি। আর কোনো কথাই সহ্য করতে পারছে না, এটা হচ্ছে ফিলিংস। আর মাঝে মাঝে বলছে আমি আর বেশি দিন বাঁচবো না, ওটা হচ্ছে আপনার থট, চিন্তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কেন? হোয়াই? এটার ব্যাখ্যা স্যার আমি বুঝতে পারছি, কিন্তু আপনাদের বোঝাতে পারছি না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসাদউদ্দিন স্যার। সালাম আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ঈদ মোবারক। ঈদ মুবারক। আমি যতদূর বুঝছি স্যার, এখানে অ্যাক্টিভিটি হচ্ছে যন্ত্রণায় ছটফট করছে, এটা হলো অ্যাক্টিভিটি। আর থট হচ্ছে যে আমি বেশি দিন বাঁচবো না, আচ্ছা অর্থাৎ ও সিদ্ধান্ত দিয়ে দিছে আমি বেশি দিন বাঁচবো না। এখানে ফিলিংসটা আমি বুঝতেছি না। আচ্ছা, চমৎকার। আপনি দুইটা জিনিস বলছেন, যন্ত্রণায় ছটফট করছে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি, আর জি স্যার, বেশি দিন বাঁচবো না এটা হচ্ছে থট। থট। ফাইন। আর কেউ? আর কেউ হ্যান্ড রেজ করেনি স্যার, আপনি বলুন। আচ্ছা, ঠিক আছে, এবার আমি বলি। আমার মনে হয় প্রশ্নের উত্তর হয়ে গেছে।
আসলে আমাদের এই যে ওয়াহিদুজ্জামান অত্যন্ত চমৎকার ভাবেই বলছেন, সবাই ভালো বলছেন। শর্টফট করছে, শর্টফট করা মানে তো এটা অ্যাক্টিভিটি, ঠিক আছে? শর্টফট করছে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি। ওই কথাটার মধ্যে কিন্তু আবার ফিলিংসও রয়ে গেছে। সেটা কি, তার ভিতরে একটা যন্ত্রণা আছে, একটা অনুভূতি, মানে বিব্রতকর অনুভূতি আছে। আছে দেখে কিন্তু সে শর্টফট করছে, তার মানে ওই যন্ত্রণায় শর্টফট করছে। ওই কথাটার মধ্যেই কিন্তু ফিলিংসও আছে, ওই কথাটার মধ্যে অ্যাক্টিভিটিও আছে। কোনো কথাই সহ্য করতে পারছে না, তার মানে তার ফিলিংসটা অত্যন্ত নেগেটিভ, এই জন্য কোনো কথাও তার সহ্য হচ্ছে না। তার মানে এইটা হচ্ছে আপনার ফিলিংস। কোনো কথাই সহ্য করতে পারছে না, এটা হচ্ছে ফিলিংস। এবং সেই ফিলিংস এর কারণে তার মুখচ্ছবি বিকৃতি করে রেখেছে। মুখচ্ছবি বিকৃত করে রাখাটার পিছনে আবার দুইটা জিনিস। একটা হচ্ছে মুখচ্ছবি বিকৃত করে রাখা হচ্ছে তার ফিলিংস যেমন, আবার পাশাপাশি একটা অ্যাক্টিভিটি। কারণ মুখচ্ছবি যে বিকৃত করে রাখা মানে সে তো বিকৃত করছে, তার মানে তার অ্যাক্টিভিটির একটা অংশ, ঠিক আছে? আবার মুখে গোংরানির মতো শব্দ করছে, এটা অ্যাজ ওয়েল এজ ফিলিংস এবং অ্যাজ ওয়েল এজ অ্যাক্টিভিটি। ফিলিংস কেন? তার ভিতরে অবশ্যই একটা মানে যন্ত্রণাকর বা বাজে একটা অবস্থা চলছে, তার সুখকর কোনো অনুভূতি নাই। ফিলিংস আসলে অনুভূতি, এটা হচ্ছে সুখকর অনুভূতি নাই। সুখকর অনুভূতি নাই দেখে কিন্তু সে গুংরানি করছে, আর গুংরানি যখন করছে ওটা হয়ে গেল অ্যাক্টিভিটি। গুংরানির মতো শব্দ করছে, ওটা হলো অ্যাক্টিভিটি। অর্থাৎ এই মুখে গুংরানির মতো শব্দ করছে, ওই একটা লাইনের মধ্যেই আপনার ফিলিংসও রয়েছে, থটও রয়েছে। আর মাঝে মাঝে ফিলিংসও রয়েছে, অ্যাক্টিভিটিও রয়েছে। আর মাঝে মাঝে বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। এইটার ভিতরে দেখেন, সেটা হচ্ছে যে তার এইটা হচ্ছে থট, বেসিক্যালি এইটা হচ্ছে থট। আর এই যে বলছে, বলাটা অ্যাক্টিভিটি, ঠিক আছে? এই কথা বলাটা অ্যাক্টিভিটি, কিন্তু তার থটটা যেটা, সে সিদ্ধান্ত সূচক চিন্তা। আমরা থট আর থিঙ্কিং এর ভিতরে পার্থক্য করছিলাম। সেটা হচ্ছে থট হচ্ছে সে সিদ্ধান্ত সূচক চিন্তা করে, আর থিঙ্কিং হচ্ছে যে সে খারাপ কিছু ভাবতেছে কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারতেছে না, অথবা ভালো কিছু ভাবতেছে কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেছে না। ফলে এইটা হচ্ছে থট। মানে এই যে আমাদের 4 নম্বর বিষয়টা অ্যাবসলিউটলি থট, কিন্তু বলাটা হচ্ছে তার অ্যাক্টিভিটি। কিন্তু এই বলাটা আমাদের কাছে জরুরি না, জরুরি হচ্ছে যে সে এই যে বেশি দিন বাঁচবো না এই যে চিন্তাটা করছে, এটা হচ্ছে থট। মুখে গোংরানির মতো শব্দ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফিলিংস, নেগেটিভ ফিলিংস, এবং বিকৃত করে রাখছে, এটা হচ্ছে নেগেটিভ ফিলিংস অ্যান্ড নেগেটিভ থট, নেগেটিভ অ্যাক্টিভিটি। আর কোনো কথাই সহ্য করতে পারতেছে না, এইটা হচ্ছে তার নেগেটিভ ফিলিংস। আর যন্ত্রণায় ছটফট করছে, এটা হচ্ছে তার নেগেটিভ ফিলিংস অ্যান্ড নেগেটিভ অ্যাক্টিভিটি। অর্থাৎ এখানে টোটালটাই হচ্ছে 4টা বিষয় আপনার নেগেটিভ। এখানে প্রবাবলি বা পজিটিভ বা প্রবাবলি পজিটিভ কিছু নেই, 4টাই নেগেটিভ। অর্থাৎ প্রথমে যে মাহমুদুল হক যেটা বলছিল 4টে নেগেটিভ, 100% সঠিক বলেছে, 4টে নেগেটিভ। কিন্তু হোয়াই কেন, এই যে ব্যাখ্যাটা আমরা এখানে দিলাম। তো দেখেন এই যে 4টা বিষয়, আমরা কিন্তু এই আপনাকে কিন্তু ওই জায়গায় দক্ষ হতে হবে যে আপনি একটা কথার মধ্যে কয়টা কথা খুঁজে পান। যন্ত্রণায় ছটফট করছে, এই কথার মধ্যেই কিন্তু আমরা 2টা টার্মিনোলজি খুঁজে পাচ্ছি, একটা হচ্ছে ফিলিংস আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি। কোনো কথাই সহ্য করতে পারছে না, এইটা আমাকে, আমরাও কিন্তু এইটার থেকেও 2টা বিষয় ধরে নিচ্ছি, সেটা হচ্ছে ফিলিংস আর অ্যাক্টিভিটি। তার মানে তার ফিলিংসটা খারাপ আর সহ্য করতে পারছে না, তার মানে নিশ্চয়ই সে কিছু অভিব্যক্তি দেখাচ্ছে। সে অভিব্যক্তি দেখাতে গেলেই সেটা অ্যাক্টিভিটি হয়ে গেল। তার মানে 2 নম্বরটার ভিতরে আমরা এই যে হলুদ যেটা দেওয়া রয়েছে ওটার ভিতরে ফিলিংসও আছে, অ্যাক্টিভিটিও আছে। মুখচ্ছবি বিকৃত করে রেখেছে, এটার ভিতরে ফিলিংসও আছে, অ্যাক্টিভিটিও আছে। মুখে গোংরানির মতো শব্দ করছে, এটাও ফিলিংস আছে, অ্যাক্টিভিটি আছে। আর আমি বেশি দিন বাঁচবো না, এই যে সিদ্ধান্ত সূচক কথা, এটা হচ্ছে থট। ক্লিয়ার? আসাদুদ্দিন স্যার ক্লিয়ার? স্যার, জি স্যার, ধন্যবাদ। এই মানুষটা আপনার ওষুধ খেয়ে চলে গেল, আপনি যে ওষুধই দিছিলেন, কিন্তু এই মানুষটা চলে গেছে 1 সপ্তাহ কি 15 দিন পরে আসছে। আসার পর আপনার দ্বিতীয় অবজারভেশনে বলছে, বারবার বলছে আমার যন্ত্রণা তো যাচ্ছে না। আবার আপনি তারে কিছু বলতে যাচ্ছেন, সে কোনো কথাই আসলে শুনতে চাইছে না, বলছে আমাকে আরো ভালো ওষুধ দেন। আর জোরে জোরে মুখে জোরে জোরে শব্দ করছে, মানে সে যে কথাবার্তা বলছে খুব জোরে জোরে বলছে। এইটার থেকে আপনি ফিলিংস, থট, অ্যাক্টিভিটি বের করেন। ওই যে আপনার উপরে কিন্তু লেখা আছে প্রথম মানুষের ফার্স্ট অবজারভেশন,
আর দ্বিতীয় বার রয়েছে সেই মানুষটারই সেকেন্ড অবজারভেশন। এই দুটার সাথে মিলায় এবার বলেন যে এর ভিতরে ফিলিংস কোনটা, থট কোনটা, অ্যাক্টিভিটি কোনটা, এবং এটা পজিটিভ না প্রবাবলি পজিটিভ, প্রবাবলি নেগেটিভ না নেগেটিভ। আবার হ্যান্ড রেজ করেন, কোপেশ আপনাদেরকে আহ্বান জানাবে, আপনারা বলবেন। আগে যারা বলেছেন তারাও বলতে পারেন, সমস্যা নাই, যে কেউ বলতে পারে। এবার যারা যারা পরীক্ষা দিবেন তাদের অংশগ্রহণ কিন্তু বাধ্যতামূলক, কারণ এটা কিন্তু কাউন্ট হচ্ছে। এই জন্য আপনারা অংশগ্রহণ অবশ্যই করবেন, হোক বা না হোক আপনারা অংশগ্রহণ করবেন। আমাদের ফাতেমা ম্যাডাম হ্যান্ড রেজ করছেন, আপনি আনমিউট করে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে হচ্ছে যে আমার যন্ত্রণা তো যাচ্ছে না, তার মানে আগে এখন তো কিছুটা পরিবর্তন হয়েছে, হয়তো সম্পূর্ণ পরিবর্তন হয় নাই, কিন্তু পরিবর্তন হয়েছে যে আগের মতো ছটফট করতেছে না এবং কোনো কথাই শুনতেছে না, বাট এখন তাকেই সে গুরুত্ব দিচ্ছে বেশি এবং ভালোর দিকে আসছে বিধায় সে জোরে জোরে কথা বলছে। এখন এটা হচ্ছে কি, হ্যাঁ আরো ভালো ওষুধ দেন, তার মানে তার পজিটিভ দিকে আছে, হয়তো 70% এর অবস্থানে আছে। আচ্ছা, তার ভিতরে এর ভিতরে ফিলিংস কোনটা, থট কোনটা, অ্যাক্টিভিটি কোনটা? এর মধ্যে এইটা ধরতে পারতেছি না এই কথার মধ্যে। আচ্ছা আচ্ছা, এনি মোর? থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, আপনি আরেকবার একটু বলেন, এই যে ফার্স্ট অবজারভেশন সেকেন্ড অবজারভেশনের পরে আপনি এখন কি ভাবতেছেন, এই মানুষটা সিওসিটিপি না সিওসিটিএন? জি বুঝি নাই। এই যে দুইটা অবজারভেশন মিলায় তো আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, এটা কি সিওসিটিপি মানে চেঞ্জ অফ কনসিয়াসনেস টুয়ার্ডস পজিটিভ, না চেঞ্জ অফ কনসিয়াসনেস টুয়ার্ডস নেগেটিভ? এটাকে আমরা সংক্ষেপে বলি সিওসিটিপি সিওসিটিএন। আপনি কোনটা? পজিটিভ। পজিটিভ। সিওসিটিপি। সিএসিটিপি পজিটিভ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সে তো আগের মতো যন্ত্রণা ছটফট করতেছে না এবং কোনো কথা শুনতে পাচ্ছে না। টেস্টিং এর খাতা কিন্তু ওখানে লিখে রাখবেন সিওসিটিপি, এই মার্ক লিখে রাখলে সিওসিটিপি, হ্যাঁ। আর সিওসি, সিতে কনসাসনেস, ওতে মানে সরি সিতে চেঞ্জ, ওতে অফ, সিতে কনসাসনেস, পিতে টুয়ার্ডস, পিতে পজিটিভ। চেঞ্জ অফ কনসাসনেস টুয়ার্ডস পজিটিভ মানে ভালোর দিকে পরিবর্তন হচ্ছে, আর যদি নেগেটিভ হয় তাহলে খারাপের দিকে পরিবর্তন হচ্ছে। তাই এটা অত বড় লেখার দরকার নেই, আপনি খাতা লিখে রাখবেন ছোট্ট করে সিওসিটিপি অথবা সিওসিটিএন, তাহলে আপনার অবজারভেশনের যে সিদ্ধান্তটা আপনার হয়ে গেল। তাহলে আপনি বলছেন এটা সিওসিটিপি, তাই তো? জি। ওকে ফাইন। তার মানে সিওসিটিপি যদি হয়, তাহলে যদি আপনার সুস্পষ্ট উন্নতি হয় তাহলে কি করবেন? তাহলে যে মেডিসিন যেভাবে দেওয়া আছে সেভাবে চলবে, ওয়েট করব। সুস্পষ্ট যদি উন্নতি হয় তাহলে তো ওয়েট করব, ফাইটামি চলবে, মেডিসিন তো প্রথম দিয়ে দিয়েছি। না, আপনাকে তো মেডিসিন দিতে হবে, ও তো ওষুধ চাচ্ছে, আপনাকে মেডিসিন দিতে হবে, তার মানে ফাইটাম চলবে। ফাইটাম চলবে। আচ্ছা, আর যদি আপনার অস্পষ্ট উন্নতি হচ্ছে কিন্তু অস্পষ্ট উন্নতি, তাহলে কি করবেন? হয়তো একই যে ওষুধটা দিয়েছিলাম সেই ওষুধটাকে আবার হয়তো সূক্ষ্ম মাত্রায় একবার দিতে হতে পারে, রিপিট করা। জি। যদি আপনার অস্পষ্ট উন্নতি হয় তাহলে যে পটেন্স ছিল সেই পটেন্সিয়ালকেই আপনি রিপিট করবেন। এইভাবে মানে 8 থেকে 15 বার অন্তত রিপিট করা যায় অ্যাজ পার অর্গান, তাই তো নাকি? জি জি। আচ্ছা, অস্পষ্ট উন্নতি হলে আপনি যে পটেন্সি আছে সেই পটেন্সিটাকে রিপিট করবেন, আর সুস্পষ্ট উন্নতি হলে তার মেডিসিন হচ্ছে ফাইটম, সেটাকে আপনি দিবেন। আর যেহেতু সে আরো ভালো ওষুধ চাচ্ছে, তার মানে আরো একটা দুইটা বাড়তি ওষুধ আপনাকে ওই দিন দিতেই হবে। আগে যা দিচ্ছেন ওই দিনে আবার আপনাকে একটা দুইটা ফাইটম দিতেই হবে, যেহেতু আরো ভালো ওষুধ তার সে আপনাকে চাইছে তার হাইপোথ্যালামাসকে ঠিক করার জন্য, তাই তো? জি। ওকে, থ্যাংক ইউ। আর কেউ যদি বলেন এখানে ম্যাম ভালো বলছেন কিন্তু ফিলিংস থট অ্যাক্টিভিটিটা বের করতে পারেনি, কেউ একজন বলেন।
আসাদুদ্দিন স্যার বলুন। জি স্যার বলেন। আমার মনে হচ্ছে থট হচ্ছে যে আমার যন্ত্রণা তো যাচ্ছে না। জি। আর এখন অ্যাক্টিভিটি হচ্ছে যে মুখে জোরে জোরে শব্দ করছে। আচ্ছা। আমার কেন জানি মনে আমি ফিলিংসটা সহজে ধরতে পারি না, কোনো কথাই শুনতে চাইছে না, এটা হয়তো ফিলিংসে যেতে পারে। আচ্ছা, এই আর কি স্যার। টোটালি আপনার মতামত যে এটা মানে সিওসিটিপি না সিওসিটিএন? আগে এটা সিওসিটিপি স্যার। আগে তো বলছিল আমি বাঁচবো না, আচ্ছা এখন তো বলতেছে যে আমার যন্ত্রণা যাচ্ছে না। রাইট। এই তো জায়গায় আসছে। তাহলে বারবার বলছে আমার যন্ত্রণা তো যাচ্ছে না, ঠিক আছে। আগে তো বলছে আমি বাঁচবো না, আমি বাঁচবো না, তার মানে তার থটটা পজিটিভের দিকে চেঞ্জ হয়েছে। হ্যাঁ প্রবাবলি আর কি স্যার, সে ওগুলো সব প্রবাবলি পজিটিভের দিকে গেছে হ্যাঁ সিওসিটিপি আর কি স্যার, বা প্রবাবলি নেগেটিভ। আগে তো হ্যাঁ না নেগেটিভ, হ্যাঁ এখন পুরোপুরি নেগেটিভ। বারবার বলছে আমার যন্ত্রণা তো যাচ্ছে না, এইটা হচ্ছে তার থট। হ্যাঁ ঠিক আছে, কোনো কথাই শুনতে চাইছে না। এই কোনো কথাই যে শুনতে চাইছে না, এই কথাটার ভিতরে তার ফিলিংসও আছে, থটও আছে। হ্যাঁ এটা পেন্সিল ফিলিংসও আছে, সরি ফিলিংসও আছে, অ্যাক্টিভিটিও আছে, থট না। ফিলিংসও আছে, আমার এই থট শব্দটা বারবার চলে আসছে। এর ভিতরে ফিলিংসও আছে, অ্যাক্টিভিটিও আছে। আচ্ছা, আর এই যে মুখে জোরে জোরে শব্দ করছে, এইটা কিন্তু তার আরেকটা ফিলিংস, আবার অ্যাক্টিভিটি। ফিলিংস কেন? তার আগে ফিলিংস ছিল সে হচ্ছে মুখে গোংরানির মতো শব্দ করছে, এবং এই জায়গায় ফিলিংস ছিল হচ্ছে যে একদম নেগেটিভ ফিলিংস, এবং তার অ্যাক্টিভিটি ছিল প্রচন্ড রকমের নেগেটিভ। ঠিক আছে, আর এখন যে মুখে জোরে জোরে শব্দ করছে, এইটা কিন্তু তার ফিলিংস এখন কিন্তু আপনার কি এইটার তুলনায় কিন্তু আপনার প্রবাবলি পজিটিভ। আর এই যে জোরে জোরে শব্দ করছে, যে মানুষটা কথাই বলতেছিল না, এখন সে জোরে জোরে কথা বলতেছে, তার মানে তার হচ্ছে যে ফিলিংসটাও কিন্তু অনেকটা পজিটিভের দিকে আসছে, প্রবাবলি পজিটিভ দিকে আসছে, যার কারণে সে জোরে জোরে শব্দ করছে। আর এই শব্দ করাটা এক ধরনের আপনার হচ্ছে অ্যাক্টিভিটি। ঠিক আছে, সেই অ্যাক্টিভিটি যদি চিন্তা করেন, তাই ওই সময় গোংরাত ছিল, কথা বলার মতো ছিল না, এখন জোরে জোরে কথা বলতেছে, তার অ্যাক্টিভিটিটা তাহলে এখন প্রবাবলি পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, বলছে আমাকে আরো ভালো ওষুধ দেন, এর ভিতরেও কিন্তু থট লুকায় আছে। থট লুকায়টা কি? সে এখন চিন্তা করতেছে যে এই ডাক্তারের কাছে আমি ওষুধ খেয়ে এখন আমি ভালো হওয়ার সম্ভাবনা হয়েছে, ফলে উনি যদি আরেকটু ভালো ওষুধ দেয় আমি খুব দ্রুত ভালো হয়ে যাবে। অর্থাৎ এই থটটা কিন্তু চেঞ্জ হয়েছে থেকে সে আরো ভালো ওষুধ চাচ্ছে। ক্লিয়ার স্যার? জি স্যার, জি স্যার।